এই কবিতা হচ্ছে উইলিয়াম ব্লেকের একটি কবিতা। তোমরা তোমাদের বই বের করে নাও। লেসন 3, লেসন 3 থেকে পড়বো। এই কবিতার শুরুতে কবিতা সম্পর্কে কিছু কথা বলা আছে, এবং এখান থেকে প্রেপোজিশন অর্থাৎ সেকেন্ড পেপারে একটা কোশ্চেন হয়েছে। দেখো, একটা কলেজ কোশ্চেন করেছে, সিলেটের একটা কলেজ, জালালাবাদ কলেজ। যে এই জন্য ফার্স্ট পেপার, আমি সবসময় বলে থাকি যে ফার্স্ট পেপার গুলো ভালো করে পড়বে, এবং ফার্স্ট পেপারের বই তোমার যদি ভালো করে পড়া থাকে তাহলে সেকেন্ড পেপার অনেক হেল্প করবে। কারণ ফার্স্ট পেপার থেকে প্রেপোজিশন, তারপরে মডিফায়ার, সিনোনিম, অ্যান্টোনিম, এরপরে কানেক্টর অনেক সময় ফার্স্ট পেপার থেকে নেওয়া হয়, রাইট ফ্রম ভার্ব। সো ফার্স্ট পেপারের গল্পগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট। তো এখানে দেখো কি বলছে, যে হোয়াই ডাজ আ চাইল্ড হেট স্কুল, কেন একটি শিশু স্কুল অপছন্দ করে বা ঘৃণা করে। চিলড্রেন্স রাইট, শিশুদের বা শিশুর অধিকার, কিসের অধিকার? টু এডুকেশন, যে শিক্ষার ক্ষেত্রে শিশুর অধিকার ইজ ওয়াইডলি রিকগনাইজড, যে ব্যাপকভাবে স্বীকৃত টুডেই, বর্তমানে, অ্যাজ আ ফান্ডামেন্টাল হিউম্যান রাইট, যে মৌলিক মানবাধিকার হিসাবে। বাট মানবাধিকার আর আহ, মৌলিক অধিকার দুটো দুই জিনিস কিন্তু। পৃথিবীতে মানুষ হিসেবে জন্মগ্রহণ করার কারণে সমস্ত পৃথিবীর কাছ থেকে যে অধিকার তুমি পাচ্ছ, দ্যাট ইজ ইয়োর হিউম্যান রাইট। আর হিউম্যান রাইটের যে যে আর্টিকেল গুলো তোমার দেশের দেশের সংবিধান সংবিধানে লিপিবদ্ধ করে তোমাকে দিচ্ছে, সেগুলো হচ্ছে তোমার ফান্ডামেন্টাল রাইটস বা মৌলিক অধিকার। তো সমস্ত পৃথিবীতে হিউম্যান রাইটস একই রকম, বাট ফান্ডামেন্টাল রাইটস যেটি মৌলিক অধিকার, এটি কান্ট্রি টু কান্ট্রি ভ্যারি করে। আমার দেশে মৌলিক অধিকার যা আরেকটা দেশের সবগুলো মৌলিক অধিকার তা হবে না, পার্থক্য থাকবে। তো শিক্ষা আমাদের দেশে মৌলিক অধিকার না, মৌলিক প্রয়োজন। মৌলিক প্রয়োজন যে পাঁচটা আছে তার মধ্যে শিক্ষা একটি। আচ্ছা, বাট দ্যাট রাইট অলসো ইমপ্লাইজ দ্যাট, কিন্তু কিন্তু এই অধিকার বলতে এটিও বোঝানো হয় যে, ইমপ্লাই মানে ইঙ্গিত করা, দ্য স্কুল দে গো টু, যে স্কুলে এই শিশুরা যায়, যে স্কুলে এই শিশুরা যায়, উইল হ্যাভ আ প্লিজেন্ট অ্যান্ড লার্নিং ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট, সেই স্কুলে থাকতে হবে কি, যে একটি আনন্দদায়ক এবং বন্ধুত্বপূর্ণ শেখার একটা পরিবেশ থাকতে হবে। হোয়ার এভরিওয়ান উইল হ্যাভ অ্যান এনজয়েবল টাইম, যেখানে প্রত্যেকেই, যত শিশু আছে সকলেই সকলেই একটা উপভোগ্য সময় অতিবাহিত করবে। হোয়ার থেকে শুরু করে টাইম পর্যন্ত এটি অ্যাডজেক্টিভ ক্লজ, এই পর্যন্ত এটি অ্যাডজেক্টিভ ক্লজ। টিচার্স উইল বি কাইন্ড, শিক্ষকরা হবে দয়ালু, কেয়ারিং অ্যান্ড সাপোর্টিভ, যে যত্নশীল ও সহায়তাপূর্ণ। অ্যান্ড চিলড্রেন উইল ফিল রিল্যাক্সড, আর শিশুরা কি করবে, যে শিশুরা স্বাচ্ছন্দ্য বোধ করবে, রিল্যাক্স, আরাম বোধ করবে, স্বাচ্ছন্দ্য বোধ করবে। নো হার্শ ওয়ার্ডস উইল বি স্পোকেন টু দেম, কোনো কর্কশ শব্দ অর্থাৎ রাগ করে কোনো কিছু বলা হবে না তাদের প্রতি। অ্যান্ড স্পেশাল কেয়ার উইল বি টেকেন অফ চিলড্রেন, ওই শিশুদের বিশেষ যত্ন নিতে হবে, উইথ লার্নিং ডিসএবিলিটিস, যে শেখার ক্ষেত্রে যারা দুর্বল, অর্থাৎ ইউ ক্যান অলসো কনসিডার অটিজম চাইল্ড, যে অক্ষম যে শিশুরা, স্পেশাল চাইল্ড বলা হয় তাদেরকে। বা নর্মালি যে শিশুগুলো একটু দুর্বল, সহজে কোনো কিছু বুঝতে চায় না, তাদেরকে বোঝানোর জন্য আহ যে কোনো একটা সিস্টেম চালু করতে হবে যেন ওই শিশুটাও বুঝতে পারে। এর পরের প্যারাতে বলা হচ্ছে, দ্যাট আনফরচুনেটলি ইজ নট দ্য জেনারেল পিকচার ইন আওয়ার স্কুলস, যে দুর্ভাগ্যবশত সেটি সাধারণ কোনো দৃশ্য নয় আমাদের স্কুলগুলোতে। দ্য সিস্টেম অফ এডুকেশন, শিক্ষার যে পদ্ধতি, যদি আমি এতটুকু আন্ডারলাইন করি তাহলেও অ্যাডজেক্টিভ ফ্রেজ হবে। ইন আওয়ার পার্ট অফ দ্য ওয়ার্ল্ড, এতটুকু যদি আন্ডারলাইন করি তাহলেও অ্যাডজেক্টিভ ফ্রেজ হবে। একটু ভালো করে বুঝে নাও, পুরোটা আন্ডারলাইন করে দিলে
তাহলে অ্যাডজেক্টিভ ফ্রেজ হবে, বিকজ এর আগে নাউন আছে। ডাজন্ট অ্যালাউ, কি বলছে যে দ্য সিস্টেম অফ এডুকেশন, শিক্ষার যে পদ্ধতি, ইন আওয়ার পার্ট অফ দ্য ওয়ার্ল্ড, বিশ্বে আমাদের এই অংশে, ডাজন্ট অ্যালাউ চিলড্রেন, শিশুদেরকে সুযোগ করে দেয় না, মাস ফ্রিডম, খুব একটা স্বাধীনতার, and classrooms look more like cages, এবং শ্রেণীকক্ষগুলো অধিকাংশ ক্ষেত্রেই খাঁচার মতো মনে হয়। লাইক এখানে প্রিপজিশন, আর where they are pent up for hours, এবং সেখানে তারা ঘন্টার পর ঘন্টা দীর্ঘশ্বাস ফেলে। পেন্ট আপ মানে দীর্ঘশ্বাস ফেলা। কথা শুনতেছে। ওকে, তারপরে যেটি হচ্ছে যে where they are pent up, যে যেখানে তারা, পেন্ট আপ শব্দটাকে এইভাবে করতে পারো যে ক্লজ, সিনোনিম লিখে নাও, ক্লজ বা কনফাইন, যে বন্ধ করে রাখা, যেখানে তাদেরকে বন্ধ করে রাখা হয় ঘন্টার পর ঘন্টা। রবীন্দ্রনাথ ট্যাগর ফাউন্ড ইট আনএক্সেপ্টেবল, এবং রবীন্দ্রনাথ ঠাকুর কি মনে করেন যে এটিকে, এই ধরনের শিক্ষা পদ্ধতিকে বা এই ধরনের শেখার জন্য এই ধরনের পরিবেশকে অগ্রহণযোগ্য মনে করেছেন। সো ডিড উইলিয়াম ব্লেক, এবং উইলিয়াম ব্লেকও তাই মনে করেছেন। উইলিয়াম ব্লেক দেখো 1757 থেকে শুরু করে 1857, প্রায় 100 বছর বেঁচে ছিলেন উনি। রোমান্টিক এজের একজন কবি, অ্যান ইংলিশ পয়েট, একজন ইংরেজ কবি, অ্যান্ড পেইন্টার, এবং চিত্রকর, হুজ ফেভারিট সাবজেক্টস ইনক্লুডেড চিলড্রেন, যার প্রিয় বিষয়ের মধ্যে অন্তর্ভুক্ত ছিল শিশুরা। শিশুদেরকে নিয়ে উনি অনেক কবিতা লিখেছেন। অ্যাডজেক্টিভ পজিটিভ। ইন হিজ পোয়েম দ্য স্কুল বয়, তার যে কবিতা এই যে স্কুল বয়, ব্লেক ব্লেক লিখেছেন অ্যাবাউট আ ইয়াং বয়, একজন আহ একটি ছোট বাচ্চা নিয়ে, হু ইজ আনহ্যাপি, যে খুশি নয়, উইথ হিজ স্কুল, তার স্কুলে। অ্যাডজেক্টিভ ক্লজেটিভ। হোয়ার ডুয়ার ফেসড টিচার্স গিভ জয়লেস লিসন্স, যেখানে, এটাকে এভাবে ধরো, এটিও অ্যাডজেক্টিভ ক্লজ। দেখো যে একটার মধ্যে দুইটা ক্লজ আমরা পাচ্ছি। যেখানে ডুয়ার ফেসড, ডুয়ার মানে হলো জেদি বা একগুঁয়ে মুখের, অর্থাৎ রাগান্বিত চেহারা, রাগান্বিত চেহারা শিক্ষকেরা এটা আনন্দহীন পাঠদান করে থাকে। হি উড রাদার লাইক টু বি, হি বলতে ওই শিশুটাকে বোঝানো হচ্ছে, স্কুল বয়। হি উড রাদার লাইক টু বি আউটডোর্স অ্যান্ড এনজয় দ্য সামার ডে, যে সে বরং পছন্দ করতো বাহিরে থাকতে এবং গ্রীষ্মের যে দিনগুলো সেগুলো উপভোগ করতে। সামার এখানে অ্যাডজেক্টিভ। সামারকে যদি আমরা পার্টস অফ স্পিচ দিতে চাই সেপারেট করে, তাহলে অ্যাডজেক্টিভ বলতে হবে। হি প্লেডস, প্লেডস মানে আবেদন জানানো, অনুনয় করে বলা, বিনয়ের সুরে বলা। উইথ হিজ প্যারেন্টস, সে তার পিতামাতার কাছে অনুনয় করে বা বিনয়ের সুরে বলে, টু রেস্কিউ হিম, তাকে রক্ষা করতে। তাকে রক্ষা করতে কোথা থেকে? ফ্রম দা ড্রাগারি অফ স্কুল, স্কুলের এই একগুঁয়ে পরিবেশ থেকে। তো ড্রাগারি কেন বলা হচ্ছে? কারণ ড্রাগারি মানে একগুঁয়ে, খাটুনি বা পরিশ্রম বোঝানো হয়। আর যদি সিনোনিম নিতে চাও তাহলে হার্ডওয়ার্ক, হার্ডওয়ার্ক, টয়েল, এগুলো বলা যেতে পারে। এবং শুনছি তোমার কথা শুনছি একটু। তো একটানা, কারণ স্কুলগুলোতে কি হয়, একটানা ক্লাস হয়। এটা আমরা কবিতার একটা লাইনে গিয়ে পাবো যে একটানা ক্লাস হয়ে যায়। তো এই জন্য ও বলছে যে এটা একগুঁয়ে বা কষ্টকর একটা জায়গা ওর জন্য। বলো তো, বা তোমার কোশ্চেন করো। ওই যে স্কুলের পরে হোয়ার ডার ফেস টিচার্স গিভ জব জয়লেস লেসন্স, এটা কোন ক্লজ? অ্যাডজেক্টিভ ক্লজ, কারণ এটিও যে স্কুলের পরিবর্তে ব্যবহার করা হয়েছে না, হিজ স্কুল হোয়ার, হোয়ার অ্যান্টিসিডেন্ট হলো স্কুল, আর এখানে হুইয়ের অ্যান্টিসিডেন্ট হলো হুম। বয়, দুটোই অ্যাডজেক্টিভ ক্লজ।
আর কোথাও সমস্যা? না। এখানে দেখো যে তোমাদের এই যে প্রিপজিশনের যে কোশ্চেনটা করা হয়েছে, যে হোয়াই ডাজ আ চাইল্ড হেড স্কুল চিলড্রেন্স রাইট ড্যাশ এডুকেশন ইমপ্লাইজ দ্যাট, তাহলে এখানে কি আছে? টু, এই যে টু এডুকেশন ইমপ্লাইজ দ্যাট দ্য স্কুল they go to will have a pleasant and learning friendly environment where everyone will have an enjoyable time, teachers will be kind, caring and supportive, and children will feel relaxed, no harsh words will be spoken dash them, will be spoken to them আছে, দেখো যে এখান থেকে আছে no harsh word will be spoken to them। তো এইভাবে এই প্রিপজিশন গুলোর উপরে কোশ্চেন করা হয়েছে, এগুলো তোমরা একটু ভালো করে দেখে নিও, কারণ এটা পুরোটাই এই প্যাসেজ থেকে নেওয়া হয়েছে। তো ওখান থেকে দেখলেই হবে, হ্যাঁ, আমি আর বলছি না। আচ্ছা, এবার আমরা কবিতা পড়তে যাব। আচ্ছা, কবিতা পড়ার আগে কবিতার উপরে কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন শেয়ার করা হয়েছে, এগুলো একটু পড়ে নাও, তাহলে কবিতা বুঝতে তোমাদের জন্য সুবিধা হবে। দেখো কি বলছে, উইলিয়াম ব্লেক ওয়াজ আ ব্রিটিশ পোয়েট অ্যান্ড অলসো আ পেইন্টার। তোমার অ্যাডমিশনে কিন্তু এই কোশ্চেন গুলো করা হয়, অ্যাডমিশনে এই কোশ্চেন গুলো করা হয় যে হু ইজ আ পয়েট অ্যান্ড অলসো আ পেইন্টার, এভাবে এখন অপশন দিয়ে দিবে তোমাকে, উইলিয়াম ব্লেক, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, উইলিয়াম শেক্সপিয়ার, এইভাবে কয়েকটা অপশন দিয়ে দিবে, এখন তোমাকে চুজ করতে হবে যে কে। এই জন্য এই পয়েন্ট গুলো খুব ইম্পর্টেন্ট, এগুলো একটু মনে রেখো যে কি জানতে চায়। The main theme of the poem is children's inborn feelings of oneness with nature and negative side of formal learning, which has too many restrictions। যে এই কবিতার মূল যে বিষয়গুলো, একটা শিশুর মন কি চায়, যে শিশু কোন ধরনের পরিবেশ চায়, সে কোন ধরনের আনন্দ চায়, এটাই কবিতার মাধ্যমে দেখানো হয়েছে। কিন্তু ওর উপরে যে রেস্ট্রিকশন গুলো দেওয়া হচ্ছে, যে তুমি এটা করবে না, এটা করবে, এতক্ষণ ধরে স্কুলে থাকবে, এই পড়াগুলো করবে, টিচাররা ঝাড়িয়ে দিচ্ছে, কেন পড়ছো না, কেন লিখছো না, তো এই ধরনের পরিবেশ একটা শিশু চায় না। এবং খুব রিসেন্টলি ভারতে বর্তমানে রাইট নাও যে শিক্ষা পদ্ধতি, যে ক্লাস 1 থেকে শুরু করে ক্লাস 5 পর্যন্ত ওদেরকে অত বিশেষ করে ক্লাস 3 পর্যন্ত কোনো চাপ দেওয়া হয় না, ওরা ওদের মতো করে আঁকায় খেলে, যা ইচ্ছা তা বানায়, ওদের ওখানে খাবার রাখা আছে, চাইলে সে খাবার গুলো নেয়, ও ব্যাগ নিয়ে স্কুলে ঘুরে বেড়ায়, যদি একটা শিশু ঘুরে বেড়াতে চায় ওকে বাধা দেওয়া যাবে না, ও যা খুশি তা করুক। ওদেরকে মেইন পড়ানোটাই শুরু হয় মোটামুটি লেখালেখি শুরু করে ক্লাস 3 থেকে, তারপরে ওদের রিডিং পড়ানো বা আরো একটু কঠিন সিলেবাস গুলো দেয় ক্লাস 6 থেকে, 8 পর্যন্ত ওদেরকে বানিয়ে লেখা শেখা, গ্রামার গুলো শেখা, ব্যাকরণ গুলো শেখা, অন্যান্য ভাষা শেখা, এগুলো শিখিয়ে দেয়। আর মেইন ট্রেনটা শুরু হয় ক্লাস 9 থেকে, তখন ওই সায়েন্স আর্টস কমার্স জানে আর ওরা নিয়ে। তো এই ধরনের শিক্ষা পদ্ধতি ওদেরও চেঞ্জ হয়ে গেছে, আমাদেরও চেঞ্জ হয়েছে, কিন্তু আমাদেরটা এখন ওই পর্যায়ে যায়নি। ওদের ভারতে স্কুলে দেখলাম যে ক্লাস 3-তেও বাচ্চাদেরকে স্কুলে ভর্তি নাই, ক্লাস 3 বাচ্চারা গিয়ে শুধু খেলবে, তাদের ইচ্ছা মতো আর রং করবে, কোনো পড়াশোনা নাই। তো এখানে তারপরে যে কথাগুলো বলছে দেখো, যে কি কি পয়েন্ট গুলো আছে, কবিতা পড়লে আমরা বুঝতে পারবো। দ্য পয়েম ব্রিংস বাই ইনভোকিং ব্রাইট সামারি সামার মর্নিং, এখানে গ্রীষ্মের সকালের কথা বলা হয়েছে। শিশুরা সাধারণত গ্রীষ্মের সকালটা পছন্দ করে, এ সময় তারা স্কুলে যেতে চায় না। যে ইন্ডস উইথ আ ব্লাস্ট অফ উইন্টার, তারপর দ্য পয়েম ইজ 6 স্ট্যাঞ্জা, এখানে আমরা স্ট্যাঞ্জা পাবো 6টা। স্ট্যাঞ্জা বলতে আমরা কি বোঝাচ্ছি, এই যে এটা এক একটা স্ট্যাঞ্জা, এটা একটা স্ট্যাঞ্জা, নিচেরটা আর একটা স্ট্যাঞ্জা, এগুলোকে বলা হয় স্ট্যাঞ্জা। এই ধরনের 6টা স্ট্যাঞ্জা আছে, একটু দেখে নাও, যে 1 নাম্বার 2 3, তারপর নিচে আছে 3টা, এই হলো 6টা, এগুলোর উপরে কোশ্চেন করা হয়, এই জন্য এই পয়েন্ট গুলো করে নেওয়া হয়েছে। তারপরে এখানে যে যে ঋতুগুলোর নাম বলা আছে, যে যে কয়েকটা ঋতু, সরাসরি সামার, স্প্রিং আর উইন্টারের কথা বলা আছে। তারপরে ইয়ুথফুল স্প্রিং ইন্ডিকেটস দ্য বিউটিফুল এনজয়েবল চাইল্ডহুড ডেজ, ইউথফুল স্প্রিং এই শব্দটা পাবো আমরা এখানে। উইন্টার ইন্ডিকেটস দ্য ব্যাড অর চ্যালেঞ্জিং টাইম, উইন্টার মানে শীতকালটা, এটি আহ বৃদ্ধকালের প্রতীক, কষ্টের প্রতীক হিসাবে ধরে নেওয়া হয়। স্প্রিংটা হলো যৌবনের প্রতীক, আনন্দের প্রতীক। এই ধরনের ঋতুগুলো এক একটা সিম্বল দেয় আর কি। ড্রেয়ারি শাওয়ার, ড্রেয়ারি শাওয়ার মানে একটানা ক্লাসগুলোকে বোঝানো হচ্ছে,
indicates the joyless and meaningless lectures of the teachers, যে আনন্দহীন এবং অর্থহীন লেকচারগুলো শিক্ষকদের। মেলোয়িং ইয়ার মিন্স অটাম, মেলোয়িং ইয়ার বলতে এখানে অটামকে বোঝানো হচ্ছে। সরাসরি নাম উল্লেখ করা আছে যদিও এই তিনটি ঋতুর, কিন্তু যদি বলা হয় যে এই কবিতায় কতগুলো ঋতুর উল্লেখ করা আছে, তাহলে চারটি বলতে হয়, কারণ অটামটাও ধরতে হয়। এইটাও মেলোয়িং ইয়ার হিসাবে। তারপর মেটাফরিক্যালি, মেটাফোর যে কি এটা তোমাদেরকে বোঝাইছি, যে দ্য রাইপেন্স অফ লাইফ, দ্য অ্যাডাল্টহুড, রাইপেন্স অফ লাইফ বলতে অ্যাডাল্টহুডকে বোঝানো হচ্ছে, বয়স্ক কালকে বোঝানো হচ্ছে। ব্রাইট সামার মর্নিং সিম্বলাইজেস গুড থিংস অ্যান্ড হ্যাপি থিংস অফ ইনোসেন্স, হোয়াইল ব্লাস্ট অফ উইন্টার সিম্বলাইজেস আনহ্যাপি, যে সামারটা ভালো কিছুর প্রতীক দেয়, আনন্দের সুখের কিছু প্রতীক দেয়, আর উইন্টার খারাপ বা অসুখী বা অখুশি এগুলোর প্রতীক দেয় বা সিম্বল। দ্য পয়েট লাভস টু রাইজ ইন দ্য সামার মর্নিং। এখানে স্কাইলার্ক সম্পর্কে বলা আছে, স্কাইলার্ক ভরত পাখি অথবা আবাবিল পাখি, নামটা বেশি পরিচিত আমাদের কাছে। আন্ডার ক্রুয়েল আই আউটওয়ার্ড মিন্স দ্য আন্ডার দ্য স্ট্রিক্ট সুপারভিশন অফ দ্য ক্রুয়েল টিচার, এই যে শিক্ষকরা যে নিষ্ঠুর হয়, খুব শাসনের মধ্যে বাচ্চাদেরকে রাখে, সেটা বোঝানো হচ্ছে। লিটল ওয়ান্স মিন্স দ্য লিটল চিলড্রেন এট দ্য স্কুল। বার্ডস আর নিপড, বার্ডস আর নিপড, বার্ডস মানে হচ্ছে কুড়ি, যে অঙ্কুরে বিনষ্ট হয়ে যাওয়া, এটি বলতে বোঝানো হচ্ছে পুট আ স্টপ টু সামথিং হোয়াইল ইন ইটস আর্লি ডেভেলপমেন্ট, মানে ছোটবেলায় একদম শুরুতে এর উন্নয়নের দিকে যাচ্ছে, ভালোর দিকে যাচ্ছে, সে সময় এটাকে নষ্ট করে দেয়া। ইন স্কুল দ্য বয়েজ স্পেন্ডস দ্য ডে ইন শাইং অ্যান্ড ডিসমে বিকজ অফ দ্য স্ট্রিক্ট রেস্ট্রিকশনস, এটা বোঝানো হচ্ছে। তারপরে এদিকে কবিতায় এমনও কোশ্চেন করা হয়েছে যে ফার্স্ট লাইন কোনটা, ফার্স্ট লাইন আই লাভ টু রাইজ ইন দ্য সামার মর্ন, লাস্ট লাইন কোনটা, আচ্ছা হোয়েন দ্য ব্লাস্ট অফ উইন্টার অ্যাপিয়ার। এগুলো রিটেনে কোশ্চেন করা হয়, যে হোয়াট ইজ দ্য ফার্স্ট লাইন অফ দ্য পোয়েম স্কুল স্কুল বয়, হোয়াট ইজ দ্য লাস্ট লাইন, অথবা একটা লাইন দিয়ে বলবে যে এর পরের লাইনটা কি, এ ধরনের কোশ্চেন করা হয়। এখানে কিছু কয়েকটা এমসিকিউ আমি তুলতে পারছি, সময় পাইনি, সো বেশি এমসিকিউ তোমাদের জন্য আজকে দিতে পারিনি। আচ্ছা, কবিতা আমরা এবার দেখি যে কি বলতে চাই। এই কবিতা তোমাদের একটু কঠিন অন্যান্য কবিতার তুলনায়, এটাকে একটু কঠিন করে যদিও ভারতে এটা এখন পড়া হচ্ছে ক্লাস 8-এ, আমাদের দেশে তোমাদের দিয়ে দিছে, কিন্তু ভারতে দেওয়া হয়েছে ক্লাস 8-এ। ভারতের সিলেবাসটা অনেকটা বাংলাদেশে নিয়ে আসা হয়েছে। আই লাভ, এখানে এই কবিতার মাধ্যমে একটা শিশুর মন কি চায়, একটা শিশু কেমন কথা বলে, তার আবেগটা কেমন হতে পারে, কবি একটি শিশুর পর্যায়ে গিয়ে তার মনের কথাগুলোকে গুলোকে কবিতার মাধ্যমে তুলে ধরেছে। শিশু শিশুকে এখানে তুলনা করা হয়েছে খাঁচায় বন্দি একটি পাখির সঙ্গে, এবং আহ স্কুলকে তুলনা করা হয়েছে খাঁচার সঙ্গে, এবং প্রকৃতির আরো অনেক কিছুর সঙ্গে তুলনা করে কবিতা লেখা হয়েছে। বোঝানোর চেষ্টা করেছে কবি যে একটা শিশুর উপরে টর্চার না করে সে যেন তার এই শিশুকালটা প্রপারলি উপভোগ করতে পারে, এই দিকে মনোযোগ দিতে। এবার দেখো কবিতা, আর অতিরিক্ত কথা নাই। আই লাভ টু রাইজ, আমি পছন্দ করি, লাভ এখানে লাইকের অর্থ দিচ্ছে, আই লাইক টু রাইজ, যে আমি পছন্দ করি উঠতে, ইন আ সামার মর্ন, গ্রীষ্মের সকালে, মর্ন মিন্স মর্নিং। তো প্রথম লাইনের যে অর্থটা, আমি গ্রীষ্মের সকালে উঠতে পছন্দ করি, কারণ শীতকালে শিশুরা উঠতে চায় না নর্মালি, শুধু শিশুরা না, কেউই উঠতে চায় না। when the birds sing on every tree, যখন প্রত্যেকটা গাছের উপরে পাখিরা গান গায়, তাহলে এটি কি ক্লজ, এটি হয়ে যাচ্ছে তোমার কি ক্লজ বলবা, বলো। ভার্ব, হ্যাঁ, ভার্ব। I love to rise in a summer morn when the birds sing on every tree, দুটোকে মিলিয়ে পড়ো। তাহলে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ, কারণ সামার মর্নের পরিবর্তে ব্যবহার করা যায়। পাখি কখন গান গায়, সকালে গান গায়। দ্য ডিস্টেন্ট হান্টসম্যান, এই যে ডিস্টেন্ট হান্টসম্যান, এক ধরনের শিকারী আছে যারা, এটা তোমাদেরকে আমি দেখিয়ে দিই।
তাহলে স্যার, সামার এর পরিবর্তে ইউজ হলে ওটা তো সময় মানে একটা সময়কে বোঝাচ্ছে না। ওয়েন দ্বারা কোশ্চেন করলে অ্যান্সার পাওয়া যাবে না। আচ্ছা, যাচ্ছি ওখানে পরে। ডিস্টেন্স হান্টসম্যান বলতে কি বোঝানো হচ্ছে? একটা ছবি দেখতে পাচ্ছ? জি স্যার, পাচ্ছি। হ্যাঁ, এই ছবিতে দেখো যে ঘোড়ার পিঠের উপরে এই যে শিকারীরা বসে আছে, ওর হাতে যেটা আছে এটা ওই মহিষের শিংয়ের একটা বাঁশি, এটাকে ভেপু বলে। আহ এইটা ওরা বাজায় এই কুকুরগুলোকে। এই কুকুরগুলো দিয়ে ওরা শিয়াল শিকার করে। শিয়াল শিকার করে, তো ওরা যখন ভেপুটা বাজায় তখন এই কুকুরগুলো আক্রমণ করতে যায়। তারপরে এরা যদি শিকার করতে পারে, এদেরকে অভিবাদন জানানোর জন্য, কংগ্রাচুলেশন জানানোর জন্য ওই বাঁশিটা আবারও বাজায়। ঠিক আছে? এবং এই ওই শিশুটা এই বাঁশির শব্দ সে শুনেছে, মানে খুব সকাল থেকে এরা এই শিকারে নামে একদম ভোর থেকে। তখন এই বাঁশি বাজায়। আর গ্রামের একটা পরিবেশ, এই কবিতার সেটিং হচ্ছে গ্রামে। তো গ্রামে এই ধরনের শিকারী আছে যারা শিয়াল শিকার করে কুকুর দিয়ে। এবং এটি করা হয় যে দেশগুলোতে, আমেরিকাতে করা হয়, কানাডাতে, অস্ট্রেলিয়াতে, ইউকেতে, ফ্রান্সে। এই দেশগুলোতে এই ধরনের শিকার করা হতো এক সময়। রাইট নাও এটা খুব একটা প্রচলিত নাই, কারণ আধুনিক যুগে এগুলো তেমন একটা আহ আর নাই। ওই রকম বনও নাই এবং ওই ধরনের কালচারও নাই, অনেকটা পরিবর্তন হয়ে গেছে। তবে অতীতে এই দেশগুলোতে এই কাজটা করা হতো। আচ্ছা, এবার আসো আমরা কবিতায় যাই, ওখানে তোমাদের যে কোশ্চেন সেটা করো। আচ্ছা দেখো তুবা, তোমার যে কোশ্চেন, তুমি যদি হোয়েনকে বাদ দিয়ে দাও তাহলে দ্য বার্ড সিং অন এভরি এভরি ট্রি, তাহলে হোয়েনের পরিবর্তে তোমাকে লিখে দিতে হবে ইন দ্য মর্নিং, ইন দ্য সামার মর্নিং। লিখতে হবে কিনা বলো? হ্যাঁ। যখন তুমি রিলেটিভ ওয়ার্ড দিবা, যখন মনে হবে যে না ওটা বাদ দিলে কিছু একটা লিখে দিতে হচ্ছে, তার মানে সেটি রিলেটিভ ওয়ার্ড, অর্থাৎ রিলেটিভ অ্যাডভার্ব অথবা রিলেটিভ প্রোনাউন। বিশেষ করে রিলেটিভ অ্যাডভার্ব গুলোর ক্ষেত্রে হয় যে এরা রিলেটিভ অ্যাডভার্ব হলে তো এদের পরে কিছু একটা লিখতে হয়। সেই ক্ষেত্রে রিলেটিভ অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ ক্লজের কাজ করছে। আর যখন কোনো কিছু তোমাকে লিখতে হচ্ছে না, তুমি সেপারেটলি দুটো সেন্টেন্স পেয়ে যাচ্ছ, তখন তোমার হবে ওইটা অ্যাডভার্ব ক্লজ। এবং ওই হোয়েন তখন কাজ করবে কনজাংশন হিসাবে। যেমন ধরো যে হোয়েন হি ওয়াজ 20 হি কেম হেয়ার, তাহলে এখানে হোয়েন কে বাদ দিয়ে দিলে হি ওয়াজ 20 হি কেম হেয়ার, তো দুটো সেপারেট সেন্টেন্স তুমি পাচ্ছ। বা হোয়েন ইট ইজ মর্নিং, হোয়েন ইট ইজ মর্নিং উই গো টু স্কুল, তো এখানে হোয়েন বাদ দিলে কিন্তু দুটো সেন্টেন্স তুমি পেয়ে যাচ্ছ। তো এই জায়গাগুলোতে কনজাংশন। আর যখন তুমি হোয়েনকে ব্যবহার করছো কারো পরিবর্তে, হোয়েনকে বাদ দিলে ওই সময়টা উল্লেখ করে দিতে হচ্ছে, তখন হোয়েন হোয়েন হয়ে যাচ্ছে রিলেটিভ অ্যাডভার্ব। আর কোনো কনফিউশন এখানে? না। ওকে, ডিস্টেন্ট হান্টসম্যান বলতে কি বোঝানো হচ্ছে সেটা তোমাদের ছবির মাধ্যমে আমি দেখালাম। যে অনেক দূরের শিকারী উইন্ডস বাজায় হিজ হর্ন, তার শিঙ্গা বা ভেপু। অ্যান্ড দ্য স্কাইলার্ক সিংস উইথ মি, এবং সে আবাবিল পাখি, আবাবিল পাখি স্কাইলার্কে তোমাদেরকে দেখিয়ে দিতে পারি, যেহেতু অনলাইনে ক্লাস নিচ্ছি এই সুযোগটা তো নিতেই পারো তোমরা। খুবই ছোট এক ধরনের পাখি, আমাদের দেশে খুব একটা দেখা যায় না, অনেকটা চড়ুই পাখির মতো দেখতে। আমি শেয়ার করে দিই তোমাদের। এটা হচ্ছে স্কাইলার্ক, দেখতে পাচ্ছ? হ্যাঁ। ওকে, তারপরে দেখো যে কথাটা বলছে, কি বলছে যে এন্ড দ্য স্কাইলার্ক সিংস উইথ মি, এবং সেই আবাবিল পাখি বা বাংলা আরেকটা বলা হয় ভরত পাখি, তো এই পাখিটি কি করে আমার সঙ্গে গান গায়। ও হোয়াট সুইট কোম্পানি, বলছে যে এই যে সঙ্গটা আমার সঙ্গে, পাখির যে সঙ্গ বা পাখি যে আমার সঙ্গী হলো, যে এটি যেন সুন্দর একটা সঙ্গ বা অনেক সুন্দর একটা সঙ্গী আমি পেয়েছি। এই গেল প্রথম স্ট্যান্জার কথা। তারপরে তারপরে কি বলছে দেখো,
বাট টু গো টু স্কুল ইন আ সামার মর্ন, কিন্তু গ্রীষ্মের সকালে স্কুলে যাওয়া। স্কুলে যাওয়া কি করে, যে ও ইট ড্রাইভস অল জয় অ্যাওয়ে, যে আমার যত আনন্দ আছে সবগুলোকে এটি যেন দূরে ঠেলে দেয়, নষ্ট করে দেয়। অ্যাওয়ে মানে কি, দূরে দূরে নিয়ে যাওয়া। আন্ডার আ ক্রুয়েল আই আউট অন দ্য লিটল ওয়ান্স স্পেন্ট দ্য ডে ইন শাইং অ্যান্ড ডিসমে, যে নিষ্ঠুর একটি চোখের শাসনে এই ছোট্ট শিশুটি অতিবাহিত করে তার দিনটি দীর্ঘশ্বাসের মধ্যে এবং নিরানন্দের মধ্যে। ডিজমেই মানে নিরানন্দ বা হতাশা। ক্লিয়ার এটা? অনেকটাই সহজ, উপরেরটার মতো। আন্ডার আউট অন, আন্ডার আ ক্রুয়েল, এটা শিক্ষকদের আচরণটাকে বোঝানো হচ্ছে। আউট অন মানে এমনিতে জড়সড় হয়ে যাওয়া। ক্রুয়েল আই মানে নিষ্ঠুর চোখ, অর্থাৎ রাগান্বিত হয়ে শাসনের একটা চিন্তা ভাবনা করে শিশুর দিকে যে তাকানো হচ্ছে। নিষ্ঠুর একটা আচরণ শিশুর প্রতি যেটি করা হচ্ছে সেটি বোঝানোর জন্য এটি দেওয়া হয়েছে। তো আউট অন মানে হলো জড়সড় হয়ে যাওয়া। ক্রুয়েল আই মানে বুঝছই যে নিষ্ঠুর চোখ, অর্থাৎ নিষ্ঠুর চোখের শাসনে শিশুটা কি হয়ে যাচ্ছে, জড়সড় হয়ে যাচ্ছে, ভয় পেয়ে যাচ্ছে। অ্যান্ড দ্য লিটিল ওয়ান্স বলতে ওই চাইল্ডকে বোঝানো হচ্ছে, স্কুল বয়কে বোঝানো হচ্ছে। সে কি করে, স্পেন অতিবাহিত করে দা ডে তার ওই দিনটি কিভাবে, যে ইনশাইং দীর্ঘশ্বাস ফেলে, অ্যান্ড ডিজমে হতাশার মধ্যে বা নিরানন্দের মধ্যে, আনন্দ না করে। আর কোনো সমস্যা এখানে? না স্যার। না স্যার। আহ দেন অ্যাট টাইমস, তারপর তারপর মাঝে মাঝে, অ্যাট টাইমস মাঝে মাঝে, আই ড্রপিং সিট মানে হলো মাথা নিচু করে বসে পড়া। মাঝে মাঝে আমি মাথা নিচু করে বসে পড়ি। অ্যান্ড স্পেন্ড মেনি অ্যান অ্যাংশাস আওয়ার, এবং অনেক বিরক্তিকর সময় অতিবাহিত করি। অ্যাংশাস বলতে উদ্বিগ্ন যদিও হয়, কিন্তু এখানে বিরক্তিকর বোঝানো হচ্ছে। নর ইন মাই বুক, আমার বইগুলোর মধ্যে, ক্যান আই টেক ডিলাইট, আমি আনন্দ পাই না। নর সিট ইন লার্নিং বাওয়ার, অথবা ক্লাসরুমে বসেও আমি আনন্দ পাই না। অন থ্রু, অন থ্রু মানে খুব ক্লান্ত হয়ে, উইথ দ্য ড্রেয়ারি শাওয়ার, এই যে অবিরত পাঠদানে খুব ক্লান্ত হয়ে যায়। ড্রেয়ারি শাওয়ার মানে একের পর এক। ড্রেয়ারি এমনিতে যদি বলো যে যে বিরক্তিকর, আর শাওয়ার মানে ঝর্ণা নয়, এখানে বলছে যে বিরক্তিকর একের পর এক যে ক্লাস, একটা শেষ হয়ে যাচ্ছে আর একটা শুরু হচ্ছে, একটা শেষ হচ্ছে আর একটা শুরু হচ্ছে, এটাকে বোঝানো হচ্ছে। ড্রেয়ারি শাওয়ার মানে অবিরত পাঠদান বা একটানা পাঠদান। এই একটানা ক্লাসের কারণে সে ক্লান্ত হয়ে যাচ্ছে। ওর্ন থ্রু মানে ক্লান্ত হয়ে যাওয়া, ড্রেয়ারি শাওয়ার মানে একটানা ক্লাসগুলোকে বোঝানো হচ্ছে। কোনো কোশ্চেন থাকলে এই স্ট্যান্ডার্ড করে নাও। স্যার ওটার আগের লাইনটা একটু বুঝাই দেন। বলছে যে নর সিট ইন মাই বুক এন্ড স্পেন্ড মেনি অ্যান অ্যাংশাস আওয়ার, যে অনেক অনেক বিরক্তিকর সময় অতিবাহিত করি। নর ইন মাই বুক, আমার যে বই আছে এই বইয়ের মধ্যে, ক্যান আই টেক ডিলাইট, আমি আনন্দ পাই না। নর সিট ইন লার্নিংস বাওয়ার, লার্নিংস বাওয়ার মানে ওই বেঞ্চ গুলো বোঝানো হচ্ছে, যে বেঞ্চে সে বসে আছে বা যে চেয়ারে সে বসে আছে, এই চেয়ারে বসেও সে আনন্দ পায় না। অর্থাৎ ক্লাসরুমটা তার কাছে আনন্দদায়ক নয়। ইন শর্টে বোঝাতে চাচ্ছে, আমি যে ক্লাসরুমে আছি, এই যে স্কুলের ভিতরে আছি, এটা আমার জন্য মোটেও আনন্দের একটা জায়গা নয়। ওকে, পরে যদি কোশ্চেন হ্যাঁ থাকে কারো, ইনস্ট্যান্টলি করে নিবে, কারণ আর 5-6 মিনিট আছে, ক্লাস শেষ হয়ে গেলে আবারও লিঙ্ক দিব আমি, তোমরা একটু জয়েন করে ফেলো। একটু সময় দিতে হবে, কারণ ওই রেকর্ডটা প্রসেস হতে কয়েক সেকেন্ড সময় নেয়, বা 1 মিনিটও সময় নিতে পারে। তোমরা ওয়েট করবে, আমি অবশ্যই লিঙ্ক দিব, বা ওই যে লিঙ্ক দিয়েছি ওই লিঙ্কেই জয়েন করা যাবে। 1 মিনিট পরে জয়েন করবে তাহলে। হাউ ক্যান দ্য বার্ড, এবার পাখির সঙ্গে এই শিশুর তুলনা করা হয়েছে, একটু বোঝার চেষ্টা করো। খাঁচার মধ্যে একটা পাখির জন্ম হয় খাঁচার মধ্যে থাকার জন্য নয় কিন্তু,
একটা পাখির জন্ম হয় মুক্ত বাতাসে থাকার জন্য। সে তার স্বাধীন জীবনটা যাপন করবে, এক গাছ থেকে আরেক গাছে যাবে, তার ইচ্ছা মতো সে উড়ে বেড়াবে। এই জন্য একটা পাখির জন্ম। খাঁচায় গিয়ে থাকবে, খাঁচায় বাস করবে আর সেখানে আনন্দে গান গাবে, এই জন্য কোনো পাখির জন্ম হয় না। তো সেটাই বলছে যে হাউ ক্যান দ্য বার্ড, কিভাবে ওই পাখিটা, দ্যাট ইজ বর্ন ফর জয়, যে পাখির জন্মই হয় আনন্দ করার জন্য, অ্যাডজেক্টিভ ক্লজ, সি ইট ইন আ কেজ এন্ড সিং, সেই পাখিটা একটা খাঁচার মধ্যে বসে থাকবে আর গান গাইবে, এটা কি করে হয়? হাউ ক্যান আ চাইল্ড, এবার একটা শিশুর কথা বলা হচ্ছে। কিভাবে একটা শিশু, when fears annoy, যখন সে ভয় পায় ওই বিরক্তকে, যে এই যে বিরক্ত হচ্ছে, সে পাঠদানে বিরক্ত হচ্ছে, স্কুলে যেতে বিরক্ত হচ্ছে, এইগুলোকে যখন সে ভয় পায়, বাট ড্রোপ হিজ টেন্ডার উইং, ড্রুপ মানে কি, যে ড্রুপ মানে হচ্ছে যে ওই যে এর আগেই যে পড়লে ড্রুপিং মানে ঝুঁকে থাকা, নুয়ে পড়া, এটা বোঝানো হচ্ছে, মানে ক্লান্তির মাধ্যমে যেন আর চলছে না, সামনের দিকে যেতে চাচ্ছে না, এটাকে বোঝানো হচ্ছে, অনেক ক্লান্ত হয়ে যাওয়া। হিজ টেন্ডার উইং, যে যদি তার এই কচি ডানাগুলো ক্লান্ত হয়ে যায় বা নুয়ে পড়ে, অ্যান্ড ফরগেট হিজ ইয়থফুল স্প্রিং, সে যদি ভুলে যায় তার ছোটবেলার আনন্দ। ইয়থফুল স্প্রিং বলতে ছোটবেলার আনন্দকে বোঝানো হচ্ছে, যে ছোটবেলার যে আনন্দ, এটা যদি সে ভুলে যায়, এটা যদি সে সঠিকভাবে উপভোগ করতে না পারে, তাহলে কি হবে? এবার কবি, আচ্ছা এর মধ্যে কোনো কোশ্চেন থাকলে করে নাও, না হলে পরেরটাতে চলে যাবো। ওকে, পরেরটাতে গেলাম, কোশ্চেন থাকলে পরে করতে পারবে। ও ফাদার, এবার কবি তার বাবা মাকে কি অ্যাডভাইস করছে বা কি পরামর্শ দিচ্ছে সেটা দেখে নাও। যে ও ফাদার অ্যান্ড মাদার, ওই শিশুর বাবা মাকে বলছে যে ও বাবা মারা, ইফ বার্ডস আর নিপড, বার্ডস মানে ফুলের কুড়িকে বোঝানো হচ্ছে, কুড়ি যদি নষ্ট হয়ে যায় তাহলে তো আর ফুল হবে না, আর ফুল না হলে ফল হবে কোথা থেকে? তো এটাই বোঝাতে চাচ্ছে যে ইফ বার্ডস আর নিপড, যদি কুড়ি অঙ্কুরেই বিনষ্ট হয়, অর্থাৎ যখন প্রস্ফুটিত হতে যাচ্ছে তখনই যদি এটাকে নষ্ট করে দেওয়া হয়, অ্যান্ড ব্লজমস ব্লোন অ্যাওয়ে, এবং প্রস্ফুটিত হবার আগেই যদি এটি উড়ে যায় বা নষ্ট হয়ে যায়, ব্লোন অ্যাওয়ে মানে কি, উড়ে যাওয়া বা নষ্ট হয়ে যাওয়া এখানে। and if the tender plants are stripped, যদি এই চারা গাছ, টেন্ডার প্লান্টস মানে চারা গাছ, উপড়ে ফেলা হয়, স্ট্রিপ্ট মানে উপড়ে ফেলা, নষ্ট করে দেয়া, যে উপড়ে ফেলা হয় বা নষ্ট করে দেওয়া হয়, অফ দেয়ার জয় ইন দ্য স্প্রিংইং ডে, তাহলে তাদের যে আনন্দ বসন্তের দিনগুলোতে, সেগুলো কি হবে? বাই সরো অ্যান্ড কেয়ারস ডিসমে, সে আনন্দটা কি হবে তখন? দুঃখে পরিণত হবে এবং নিরানন্দে পরিণত হবে। কেয়ার্স ডিসমে মানে? কেয়ারস ডিসমে মানে হলো কেয়ারলেস, অর্থাৎ হতাশা বা নিরানন্দ, যে যদি বসন্তকালেই সেগুলো মারা যায়, নষ্ট হয়ে যায়, তাহলে পরে গিয়ে শীতে কি বলছে, যে অফ দেয়ার জয় ইন দ্য স্প্রিং, বাই, যে যদি আগেই এগুলো নষ্ট হয়ে যায় বসন্ত আসার আগেই, তাহলে কি হবে? যে বসন্তে তারা তখন দুঃখ পাবে আর হতাশ হবে, কারণ ফুলটা তো প্রস্ফুটিত হবার আগেই নষ্ট হয়ে যাচ্ছে। হাউ শ্যাল দ্য সামার অ্যারাইজ ইন জয়, তাহলে কিভাবে গ্রীষ্মকালটা জেগে উঠবে তাদের মধ্যে আনন্দ নিয়ে। যে হাউ শ্যাল দ্য সামার, কিভাবে গ্রীষ্মকাল অ্যারাইজ জেগে উঠবে, এনজয় যে আনন্দে, অর দ্য সামার ফ্রুটস অ্যাপিয়ার, অথবা গ্রীষ্মের যে ফল তা দেখা দিবে। এখানে সামার ফ্রুটস বলতে কৈশোরকালটাকে বোঝানো হচ্ছে। শিশুকালেই যদি নষ্ট হয়ে যায়, শিশুকালটাই যদি সে আনন্দ উপভোগ করতে না পারে, তাহলে কৈশোরকালটা তো ভালো হবে না। অর্থাৎ ফুল যদি নষ্ট হয়ে যায় তাহলে ফল তো আর আসবে না। এখানে ফলের সঙ্গে তুলনা করা হচ্ছে অ্যাডোলিসেন্সকে, কৈশোরকালকে। অর হাউ শ্যাল উই গ্যাদার হোয়াট গ্রিপস ডিস্ট্রয়, অথবা কিভাবে আমরা ওইটাকে জমা করব বা নিয়ে আসব, যেই জিনিসটিকে দুঃখ নষ্ট করে দিয়েছে। গ্রিপস মানে দুঃখ, ডিস্ট্রয় মানে নষ্ট করে দেয়া, ধ্বংস করে দেয়া। আচ্ছা, পরের দুইটা লাইন